চারপাশে ঝিঝি পোকার শব্দে ঝাঝা করছে। চারপাশ নিশ্চুপ নিস্তব্ধ, নেই কোনো মানুষের আনাগোনা। রাত গভীর, গ্রামের মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় বাসায় ফিরে সবে অনেক ক্লান্ত হয়ে পড়ে, সেজন্য যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। পুরো বাড়ি একটা মানুষও জেগে নেই। আবরার বাদে আবরারের ঘুমে আসছে না। মানহা ঘুমিয়ে গেলে চুপিসারে রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। শীতের ভেতর তার গায়ে পাতলা গেঞ্জি, শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে। পরিবেশটা তার কাছে অসাধারণ লাগছে। গ্রামের মানুষগুলো ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। যখন 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আবরারের নেই, সেজন্য ছাদে এসেছে। গ্রামের একটা অসুবিধা আছে, ঠিকভাবে নেট পায় না। ছাদে খোলামেলা জায়গায় ভালোই নেট চলছে। মিরাজ আর রাফি সমবয়সী হয়, দুজন এক রুমে থাকছে। দুজনের কেউ এখনো ঘুমায়নি। দুজনে শুয়ে শুয়ে ফোন চাপছে আর গল্প করছে। হঠাৎ করে রাফি মিরাজকে জিজ্ঞেস করে, মিরাজ, তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। চিল হওয়ার সামান্য একটা কথা জিজ্ঞেস করবে, তাতে মনে করার কি আছে? তুমি কাউকে ভালোবাসো? রাফির কথায় কোন ফোন থেকে চোখ সরিয়ে রাফির দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে মায়াবী মুখ, মিষ্টি হাসির আগে আগে ফেস। মুহূর্তেই হেসে ওঠে মিরাজ। মিরাজের হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায় রাফি। মিরাজের হাব ভাব দেখে বলে, আমি নিশ্চিত তুমি কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। মিরাজ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। কে সে? আমাকে কি তার ছবি দেখানো যায়? মেয়েটাকে তুমি চেনো? কেমনে? হ্যাঁ, মেয়েটা আমার ফুপির মেয়ে তানসি, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। কি বলো? তানসি? তানসি তো আমাদের ব্যাচমেট ছিল, এখন কোথায় সে? তাকে কেন আনোনি তোমরা? সে তো বাংলাদেশে নেই, কোথায়? আমেরিকায়। সো স্যাড। কষ্ট পেও না, রাত তো অনেক হলো, ঘুমিয়ে পড়ো। সকাল 9টায় নাস্তা শেষ করে সবাই সকালের দিকে রোদে বসে আছে ছাদে। মূলত তারা আলোচনায় বসেছে। আজ শুক্রবার, বন্ধের দিন বলে সবাই বাড়িতে আছে। মানহার মামাতো ভাই তানজিম সবার উদ্দেশ্যে বলে, গাইস, আমরা যদি আজ পিকনিক করি তাহলে কেমন হয়? তানজিমের কথায় সবাই একমত হয়। তানজিম ফের বলে, মানা, আসলে আমরা প্রত্যেকবারই পিকনিক করি, এবার করব না তা কি করে হয়? বড় ভাইয়ের কথা শুনে মনটা ভরে যায় মানহার। পিকনিকের কথাটা মনে রেখেছে জেনে খুব খুশি হয়। অয়ন বলে, কিন্তু তানজিম ভাই, পিকনিক কখন করবে? আজ তো শুক্রবার। তানজিম আর অয়ন দুজনে কয়েক দিনের ছোট বড়। অয়নের থেকে 5 দিনের বড় তানজিম, সেই জন্য অয়ন তানজিম ভাই বলে ডাকে। আসলেই তো। আবরার ভাই, আপনি কিছু বলছেন না কেন? আবরার মুচকি হেসে বলে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি আর কি বলবো। আচ্ছা, আজ রাতে করলে কেমন হয়? আচ্ছা, ঠিক আছে। আজ পিকনিকের সবটা হবে গ্রাম্য স্টাইলে। তার জন্য সন্ধ্যার পরপরই বাড়ির ছেলেগুলো উঠোনে কারেন্টের তার টেনে বাল্ব দিয়েছে। সারা উঠান দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। তাসনুবা, মানহা, কলি, অলি 4 জনে উঠানে ইট দিয়ে চুলা বানাচ্ছে। নীরা সবার সাথে আছে। সে এসব কোনোদিন করেনি, এজন্য সবটা ভালো করে দেখছে। তারও খুব ইচ্ছে করছে এদের মতো করে চুলা বানাতে, কিন্তু সে তো পারে না, এই জন্য মুখ গোমরা করে বসে আছে। আবরার, অয়ন, তানজিম বড় 3 জনে বাজার থেকে পিকনিকের যাবতীয় জিনিস কিনে আনছে। তারা বিরিয়ানি রান্না করবে, তার সাথে গরুর গোশত। ছেলে মেয়ে মিলে রান্না করবে। আবরার খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে, সেটা জেনেছে নীরার থেকে। নীরা মুখ ফসকে বলে ফেলেছে, এজন্য তানজিম বলছে, আবরার ভাই, আপনার হাতের স্পেশাল বিরিয়ানি খাবো আমরা, প্লিজ না করবেন না। আবরার না বলতে পারে না। প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে তার হাস্যোজ্জ্বল মুখ দেখে রাজি হয়ে যায়। উঠানে গোল করে চুলা বানানোর জায়গায় চেয়ার নিয়ে বসে সবাই। আবরারকে রান্নার দায়িত্ব দিয়েছে, কিন্তু বিপত্তি ঘটে চুলায় আগুন জ্বালাতে গিয়ে। গ্রামের সবাই খড়ি দিয়ে রান্না করে, যেটা আবরার পারে না। বারবার চেষ্টা করেও যখন হচ্ছিল না, তখন চেয়ার থেকে উঠে পড়ে মানহা। আবরারকে সরে বসতে বলে ছোট্ট টুলে বসে মানহা গ্যাস
স্টাইল নিয়ে খড়িতে আগুন ধরায়। আবরারকে বলে সে জাল দিচ্ছে, বাকিটা তাকে করতে। জামাই বউকে মিলে তালে কাজ করতে দেখে সবাই মিটিমিটি হাসে। মিরাজ সবার আড়ালে কয়েকবার ফটো তুলে নেয়, পরে সারপ্রাইজ দেওয়া যাবে বলে মুচকে হাসে। রান্না শেষ হয় 10টায়। বাড়ির মুরব্বিগুলো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ছোটদেরকে তারা ডিস্টার্ব করবে না, তাদের মতো করে আনন্দ করতে দেয়। উঠানে মাদুর পেতে বসে সবাই। মানহা নিজ হাতে সবাইকে বেড়ে দিয়ে নিজের প্লেটেও দেয়। একে একে সবাই খাওয়া শুরু করে। আবরার সবার মুখের দিকে চেয়ে থাকে কেমন হয়েছে জানার জন্য। তানজিম আবরারের দিকে তাকিয়ে বলে, ভাই আপনি তো খুব ভালো রান্না করতে পারেন, জাস্ট অসাধারণ হয়েছে। আবরারের ঠোঁট ফেয়ে ফুটে ওঠে হাসি। আবরার মানহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বনবিড়াল, খাবারটা কেমন হয়েছে? মানহা তুষ্টু হেসে বলে, ভালো হয়েছে, তবে আমার বরের থেকে বেশি না। আবরার হেসে ওঠে মানহার কথায়। খাবার শেষ করে কিছুক্ষণ গল্প করে যে যার মতো রুমে চলে যায়। আবরারের বুকে ঘাপটি মেরে শুয়ে আছে মানহা। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আবরার বলে, জানো বনবিড়াল, আমি আগে কখনো এমন সুন্দর মুহূর্ত কাটাইনি। গ্রামের সুন্দর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। শুধুমাত্র তোমার জন্য এমন একটা দিন পেয়েছি। আই লাভ ইউ বনবিড়াল, আই লাভ ইউ সো মাচ ডিয়ার বউ। আই লাভ ইউ টু ডিয়ার কিউট গুলুমুলু স্বামী যান। বলে হেসে ওঠে। বউয়ের হাসি দেখে আবরারও হেসে ওঠে। দেখতে দেখতে সময় চলে যায়। আজ 4 দিন হলো তারা গ্রামে এসেছে। কালকে তারা ঢাকা ব্যাক করবে। আসিফের থেকে আবরারের কাছে বারবার ফোন আসছে, তাকে খুব দরকার অফিসে, সে না গেলে হচ্ছে না। আজ গ্রামের মানুষগুলোর মধ্যে নিজেকে মিলিয়ে ফেলছে আবরার। গ্রাম্য স্টাইলে তানজিমের থেকে লুঙ্গি নিয়ে পড়েছে। প্রথমবার লুঙ্গি পরায় আনইজি ফিল করছে আবরার। তার খুব ভয় হচ্ছে যদি লুঙ্গি খুলে যায় তাহলে মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সকাল সকাল আবরারকে লুঙ্গি পরতে দেখে 440 ভোল্টের ঝটকা খায় মানহা। চোখ বড় বড় করে তাকিয়ে রয় আবরারের দিকে। পর মুহূর্তে জোরে জোরে হেসে ওঠে মানহা। মানহাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকায় আবরার। চোখ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হাসছো কেন? মানহা হাসতে হাসতে আবরারের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোমাকে যা লাগছে না। মানে ভালো লাগছে না আমাকে খুলে ফেলবো? আরে না, আমি বলতে চেয়েছি তোমাকে খুব সুন্দর লাগছে। চলো সবার সামনে নিয়ে যাই, সবাই দেখলে যা ঝটকা খাবে না। বলে হাত ধরে টেনে নিয়ে যায়। আবরার না না করলেও শোনে না। সকালের মিষ্টির রোদে উঠানে বসে আছে মানহার নানু জবেদা বেগম। মানহা জবেদা বেগমের সামনে দাঁড় করিয়ে বলে, নানু দেখো তো তোমার নাচ জামাইকে লুঙ্গি পরে কেমন লাগছে। জবেদা বেগম পান চিবোতে চিবোতে বললেন, আবরার নানু ভাই, তোকে অনেক ভালো লাগছে লুঙ্গি পইরা, একদম গ্রামের মানুষের মতন। গ্রামের সকলে যেমনে লুঙ্গি পরে হাটে ঘাটে মাঠে যায়, তোর লুঙ্গি পয়রা দেখা তোর নানা জানের কয়েকটা মনে পড়ে গেল রে। মানুষরা লুঙ্গি পরলে তোর মতোই সুন্দর লাগতো, দেখতে তোর মতন ফর্সা লম্বা ছিল। আবরার নানির কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আবরারকে চুপ থাকতে দেখে মানহা বলে, নানু জানো আবরার না বাইরে আসতে চাইছিল না, আমি টেনে নিয়ে আসছি। সে কি কথা নানু ভাই, এমনি লজ্জা পাইলে কি চলে? আসলে নানু, আমি তো লুঙ্গিতে কমফোর্টেবল না, এই জন্য আর কি। আইসা, বুঝবার পারছি, তাহলে রুমে গিয়ে খুলে ফেল নানু ভাই। আচ্ছা নানু। পরন্ত বিকেলে তানজিম সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে। গ্রামের শেষ দিন আজ মানহাদের। কাল ঢাকা ব্যাক করবে বলে সবগুলোর মন খারাপ। আবারও কয়েকটা দিন থেকে যেতে বলেছে, কিন্তু আবরারের জন্য পারছে না। কলি আর অলি যমজ দু বোনের দুটো বেশি খারাপ। এই 4 দিনে সবার সাথে খুব ভাব হয়ে গেছে তাদের। আজকে আর তারা মাঠ দিয়ে যাবে না, সোজা রাস্তা দিয়ে যাবে। সবাই সিদ্ধান্ত নিয়েছে হেঁটে হেঁটেই যাবে তারা। কিন্তু আগে যদি জানতো এতটা পথ, তাহলে কখনোই হেঁটে আসার জন্য রাজি হতো না মানহারা। এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। ছেড়ে দে মা, খেদে বাঁচি। একসাথে এত মানুষকে দেখে গ্রামের অনেকেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আবার কেউ কেউ এসে জিজ্ঞেস করে এরা কারা। পাক্কা 30 মিনিট পর এসে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়। এখান থেকে আবার হেঁটে বাসায় ফিরতে হবে ভেবে কান্না পাচ্ছে নীরার। তানজিমদের অভ্যাস আছে বিধায় সমস্যা হচ্ছে না, এদের এসে এসে অভ্যাস হয়ে গেছে। মানহা গ্রামে অনেকবার আসলেও এই জায়গাটা আসেনি।
জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, অনেক বড় বড় অনেকগুলা ঘেরে মাছের অভাব নেই। ছোট বড় সব ধরনের মাছ লাফালাফি করছে। প্রতিটা ঘেরের পাশ দিয়ে কলা গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। ঘেরের তত্ত্বাবধানে আছে ৬-৭ জন লোক, নিয়ম করে মাছকে খাবার দিচ্ছে। কেউ ঘেরে পানি দিচ্ছে। ঘেরের ভিতরে নৌকা বাঁধানো, বড় বড় মেহগনি গাছ, বিভিন্ন ধরনের সবজি গাছ, সবটা দেখে মুগ্ধ হয় মানহা। শহর থেকে আসা বাকি কজন। মানহা অবাক হয়ে বলে, জায়গাটা মারাত্মক সুন্দর লাগছে। তানজিম ভাইয়া, আমাকে তো আগে কখনো বলনি এখানে এমন একটা জায়গা আছে। আরে জায়গাটা আগে থেকে করলেও তেমন একটা পরিচিত ছিল না, জাস্ট কয়েক বছরের খুব পরিচিত। আর তুই তো কয়েকদিন আসিস না। ও আচ্ছা। ছোট্ট জবাব মানহার পাশ থেকে নীরা এক্সাইটেড হয়ে বলে, আমি নৌকায় উঠব। তোমাদের ভিতর থেকে কে বইটা বাইতে পারো? প্লিজ দ্রুত চলো না, আমার আর তর্স হয়েছে না। নীরার এক্সাইটমেন্ট দেখে হেসে ওঠে সবাই। মানহাও খুব এক্সাইটেড, কারণ তারা আগে কখনো নৌকায় ওঠেনি। অনেক বড় নৌকা হয় একটা নৌকায় সবাইকে ধরে, বাট আবরার সেই নৌকায় ওঠে না। মানহার হাত ধরে ইশারায় না বলে মানহার মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। দুজন বাদে বাকি কজন একটা নৌকায় ওঠে। মিরাজ আসার সময় ক্যামেরা আনছে গ্রামে, কিন্তু পরশুদিন প্রথম ঘুরতে আসছিল, সেদিন ক্যামেরাটা ভুলে রেখে আসছিল। বাট আজ সে ভুল করেনি, ক্যামেরা নিজের গলায় ঝুলিয়ে রাখছে। মানহাকে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখে আড়ালে মুচকি হাসে আবরার। মুখটা গম্ভীর করে মানহার হাত ধরে বলে, চলো। মানহাও অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? আগে চলো তো, এত প্রশ্ন কেন করছো তুমি? মানহা আর একটা কথাও বলেনি, চুপচাপ আবরারের দিকে তাকিয়ে হাঁটছে। সেটা খেয়াল করে আবরার বলে, আমার সবটাই তো তোমার, তাই সামনে তাকিয়ে হাঁটো। যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারো। বাসায় ফিরে মন ভরে আমাকে দেখো। আবরারের কথায় লজ্জা পায় মানহা। চুপচাপ মুখ নিচু করে হেঁটে, মুখে তার লাজরাঙা হাসি। আবরার আরেকটা ঘরের সামনে এসে দাঁড়ায়। সবগুলো ঘের পাশাপাশি। নীরারা যেটাই উঠেছে তার পাশেরটাই উঠবে আবরাররা। মানহার হাত ধরে নৌকায় উঠে আবরার। মানহা অবাক হয়ে এসব দেখছে। আবরার যে বৈঠা চালাতেও পারে সেটা তার অজানা ছিল। মানহার মুখে হাসি দেখে আবরার বলে, এতক্ষণ কারোর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। আবরারের কথার পরিপ্রেক্ষিতে মানহা বলে, তুমি বৈঠা বাইতে পারো, এটা তো আমাকে বলনি। যদি বলতাম তাহলে কি বউয়ের মুখে মিষ্টি হাসি দেখতে পারতাম বলো? ধুর, তুমি শুধু ফাজলামি করছো। অয়নরা নৌকা থেকে নেমে মানহাদের পায় না। চারপাশটা চোখ বোলাতেই দেখতে পায় তাদের। অয়নের দৃষ্টি অনুসরণ করে সকলেই তাদের দিকে তাকায়। সবার মুখে হাসি। মিরাজ তার ক্যামেরা দিয়ে ফটাফট কয়েকটা ফটো তুলে নেয়। সবাইকে দেখে আবরার নৌকা ফিরিয়ে আনে। বেলা শেষ হতে চলল, বাসায় ফিরতে হবে তাদের। মাগরিবের আজানের অনেক পরে বাসায় ফেরে সবাই। তানিয়া বেগম সবাইকে দেখে এগিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, এত দেরি করে কেউ ফেরে? ওরা শহরের মানুষ, ওদের কি এভাবে বেড়ানোর অভ্যাস আছে? আর সন্ধ্যার পর গ্রাম থেকে কোনো মেয়ে বের হয় না, জানিস তো। আমরা টেনশনে বাঁচি না, আর তোদের বাসারও আসার খবর নেই। তানিয়া বেগমের কথা শুনে আবরার বলে, আম্মু, আমাদের কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না প্লিজ, আমরা সবাই ঠিক আছি। যাও ফ্রেশ হয়ে নাও বাবা। আর মানহা, ব্যাগপত্রগুলো গুছিয়ে নিস মা, কাল সকালে আমরা বের হব। বাকিরাও সব গুছিয়ে নিও। ঠিক আছে মা। 2টা দিন হয়ে গেছে গ্রাম থেকে এসেছে ঢাকা ব্যাক করার পরেই। আবরার ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। মানহাকে 2 দিন খুব কম সময় দিতে পারছে। মানহা বেলকনিতে দাঁড়িয়ে আছে একা একা। অনেক দিন পর মনটা তার খুব খারাপ। কেন খারাপ সেটা জানে না। গধূলি বেলায় তুমি যেন আকাশের ভাষা, আমি দেব তাতে সুর, গানে গানে করিব মুখরিত তোমায়, বিষাদ পালাবে বহুদূর। পেছন থেকে কথার আওয়াজে পেয়ে ফিরে দাঁড়ায় মানহা। অসময়ে আবরারকে দেখে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখন অসময়ে কখনো আসো না তো? কেন, আমাকে আশা করনি বুঝি? না, সত্যি ভাবিনি তুমি আসবে। যাই হোক, কবিতাটা কেমন হয়েছে বললে না তো? সুন্দর হয়েছে। মন খারাপ করে বলে আবরার 2 হাত দিয়ে মানহার মুখ আঁকড়ে ধরে বলে, আমি বুঝতে পারছি আমার বনবিড়ালের মনটা খারাপ। কেন খারাপ সেটা বুঝতে পারছি না। আমাকে একটু বলো জান, তোমাকে এমন আপসেট
লাগছে কেন? মানহা আবার আবরারকে চাপটে জড়িয়ে ধরে। মনে হয় ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অজানা ভয়ে কেঁপে ওঠে মানহা। আবরার 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বনবিড়াল কি হয়েছে বলো প্লিজ, তোমাকে এমন কেন দেখাচ্ছে? মানহা বিড়বিড় করে বলে, আমার খুব ভয় হচ্ছে আবরার। মনে হচ্ছে খারাপ কিছু হবে। মনের ভেতরে কেমন কু ডাকছে। কেন এমন হচ্ছে জানি না, খুব ভয় করছে আবরার। নো প্যানিক পাখি, কিচ্ছু হবে না। তুমি হয়তো টেনশন করছো, এর জন্য এমন হচ্ছে। রুমে চলো, একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। মানহাকে চুপ থাকতে দেখে আবরার কোলে তুলে নেয় মানহাকে। সোজা রুমে এনে খাটে বসিয়ে দেয়। ফির বলে, তুমি একটু শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর খাবার খেয়ে তুমি ঘুমোবে, ঠিক আছে? মানহা মাথা নাড়ে সায় দেয়। আবরার ওয়াশরুমে চলে যায়। রাতের ডিনার শেষ করে রুমে এসে শুয়ে পড়ে দুজনে। আবরার মানহার চুলে বিলি কেটে দিচ্ছে, আর মানহা বিড়াল ছানার মতো লেপ্টে শুয়ে আছে। একসময় ঘুমিয়ে পড়ে দুজনে। মানহা বিকেলে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে। আবরার অফিসে আসে, খুব বিজি, সেজন্য আর ফোন দিয়ে ডিস্টার্ব করেনি মানহা। ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখছে। শাশুড়ি মাকে বলে বাসা থেকে বের হয়েছে। বাসার গাড়িটাও সাথে আনেনি। রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি না পেয়ে হাঁটতে থাকে মানহা। সামনে থেকে রিক্সা বা অন্য কিছু পেলে উঠে পড়বে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসে মানহা, তবুও গাড়ি পায় না। হঠাৎ পেছন থেকে কেউ কথা বলায় ভয় পেয়ে যায়। পেছনের লোকটা বলে, খুব তো সুখে দিন পার করছো, এইদিকে যে আমি ভালো নেই সেটা কি তুমি জানো? তোমার বিরহে আমার দিন পার হয়। মানহা চকিত দৃষ্টিতে লোকটার দিকে তাকায়। লোকটাকে উপর থেকে নিচ পর্যন্ত পরোক্ষভাবে বাট চিনতে পারলো না। শুধুমাত্র চোখ দুটো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে মানহার দিকে এগিয়ে আসছে। মানহা তুতলিয়ে বলে, কে আপনি? সামনে আগাচ্ছেন কেন? কাছে আসবেন না। আমি আপনার কি 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 ক্ষতি করছি? আ, আ, আপনাকে তো আমি চিনি না তাহলে। লোকটা মানহার কথা শুনে না শোনার ভান করে, নিজের মতো সামনে আগাতে থাকে। মানহার ভয়ার্ত চেহারা দেখে লোকটা হেসে ওঠে। মানহা আরো ভয় পেয়ে যায়। ভয়ে পেছাতে থাকে। লোকটাকে বলে, তোমাকে আমি সুখে থাকতে দেব না। তুমি আমার না হলে আর কারো হবে না, তাহলে তোমাকে শেষ করে দিব। বলে জোরে জোরে হাসতে থাকে। মানহা কিছু না ভেবেই দৌড় দেয়। লোকটাও মানহার পিছু পিছু দৌড়াতে থাকে। একসময় কোথা থেকে আরো কয়েকজন লোক এসে মানহাকে ঘিরে ফেলে। মানহা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। লোকগুলোর ভেতরে আরো একটা লোক এসে দাঁড়ায়। মানহাকে তাড়া করা লোকটা। মানহার দিক শূন্য লাগে সবকিছু। বরাবর আবরারের মুখ ভেসে ওঠে। বাবা মা ভাই বোন সবাইকে মনে পড়ছে। মনে মনে বলছে, তাহলে কি আমার শেষ রক্ষা হবে না? আপনজনের কাছে ফেরা হবে না? বাবা মায়ের আদর ভালোবাসা পাবো না? আর আবরার, সে আমাকে ছাড়া কেমনে থাকবে? আমি ছাড়া সে নিঃস্ব। বাসায় এসে যখন দেখবে আমি নেই, তখন কি করবে? মানহার ভাবনার মাঝে দুটো লোক মানহার 2 হাত ধরে মানহাকে চমকে লোকগুলোর দিকে তাকায়। সবগুলো লোকের মুখ ঢাকা, কাউকে চেনা যাচ্ছে না। নিজেকে বড্ড অসহায় লাগছে। সাহায্য চাওয়ার মতো কাউকে দেখছে না। জায়গাটা নির্জন, তেমন মানুষের আনাগোনা নেই। মাঝে মাঝে 2-1টা গাড়ি হাওয়া চটে চলে যাচ্ছে। মানহা আকতি মিনতি করে বলে, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি? আপনাদেরও তো বাসায় মা বোন আছে, তাহলে কেন আমাকে এভাবে ধরে রেখেছেন? প্লিজ ছেড়ে দিন না। লোকটা ধমকে বলে ওঠে, এই চুপ কর, বেশি কথা কস না, জানে মেরে দিব। লোকটার কথা শুনে কেঁপে ওঠে মানহা। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হাতের ফোনটাও নেই, সব কেড়ে নিয়েছে লোকগুলো। মানহা ভেবে পাচ্ছে লোকগুলো কারা হতে পারে। সবার ভেতর থেকে বস টাইপের লোকটা বলে, শোনো, আমি জানি তোমাকে আমি পাবো না, তাই তোমাকে বাঁচিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। বলে পকেট থেকে ছুরি বের করে। ছুরি দেখে কলেজা কেঁপে ওঠে মানহার। লোকটা আস্তে আস্তে এগিয়ে আসতেই মানহার দিকে। ভয়ে মানহার গলা বুক শুকিয়ে আসে। লোকটা মানহার পেটে ঢুকিয়ে দেয় ছুরি। মানহার জোরে চিৎকার দিয়ে ওঠে। অর্ধেক রাতে চিল্লানোর শব্দ শুনে ধরপড়ে ওঠে আবরার। পাশে মানহাকে ভয়ে গুটিসুটি মেরে থাকতে দেখে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বনবিড়াল কি হয়েছে? এমন করছো কেন? আমি আছি, দেখো, কিচ্ছু হবে না পাখি।
প্লিজ ভয় পেও না। মানহা আবরারকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ভয়ে মানহার পুরো শরীর কাঁপছে। মানহা বিড়বিড় করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমি কিছু করিনি। আবরার বুঝতে পারে মানহা দুঃস্বপ্ন দেখেছে, অনেক ভয়ঙ্কর কিছু, এই জন্য খুব ভয় পেয়েছে। দরজার কাছে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। দরজা ভিড়ানো ছিল। আবরার বললেই সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মানহা চিৎকার করলো কেন? আবরার সবাইকে বলে, স্বপ্ন দেখছি, খুব ভয় পেয়েছে মা। বাড়ির সবাই খুব টেনশনে পড়ে যান। হঠাৎ করে মেয়েটার কি এমন স্বপ্ন দেখলো যার জন্য এতটা ভয় পেয়েছে। আবরারকে সাবধানে থাকতে বলে চলে যাবে সবাই। মানহা ভয়ে একটা কথাও বলতে পারেনি। তখনের পর সারাটা রাত আর ঘুম হয়নি দুজনের। নির্ঘুম রাত কাটিয়েছে তারা। শীতের হিমেল সকাল। ঢাকা শহরের রাস্তাগুলো যেন আজ অন্যরকম। একে একে গাছের পাতাগুলো সোনালি রং ধারণ করেছে। ঠান্ডা বাতাসে জীবনের এক অদ্ভুত স্বপ্নীলতা সময় প্রবহমান। স্রোতের মতো দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেছে। কোনো কিছুই থেমে নেই। সব কিছু চলতে থাকে নিজ নিয়মে। কোনো কিছু চাইলেও পরিবর্তন করা সম্ভব হয় না। এই 3টে বছরে অনেক কিছু বদলে গেছে। কিছু মানুষের জীবনই অন্যরকম হয়ে গেছে। খানভিলায় তোড়জোড় শুরু হয়ে গেছে, কেননা খান বাড়ির ছোট ছেলে মিরাজ খানের বিয়ে কাল। সেজন্য পুরো বাড়ি জুড়ে হইচই হচ্ছে। সারা বাড়িতে মানুষ গিজগিজ করছে। মিরাজের বিয়ে উপলক্ষে 5 দিন আগে এসেছে মানহা আর তার পুচকে ছেলে মেয়ে। হ্যাঁ, মানহা আর আবরারের ভালোবাসার চিহ্ন তাদের যমজ সন্তান। মানহার যমজ সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা 57 সেকেন্ডের বড় আর ছেলেটা 57 সেকেন্ডের ছোট। 2 ছেলে মেয়ে নিয়ে সুখে আছে মানহা। তাদের ছোট একটা সংসার, যেখানে ভালোবাসার কোনো কমতি নেই। শ্বশুর শাশুড়ির চোখের মণি মানহার ছেলে আয়ুষ আর আরোহী। তাদের বয়স 2 বছর। আয়ুষ কম কথা বলে, গম্ভীর স্বভাবের, আর আরোহী অনেক চঞ্চল দুষ্টু। সারা বাড়িতে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়, কখনো স্থির থাকে না। অয়ন আর নীরব একটা ছেলে হয়েছে। ছেলের নাম আদৃশ। আরুষি 1-1.5 মাসের বড়। সাপে নেউলের সম্পর্ক দুজনের। দুজন এক জায়গায় থাকলে ঝগড়া বেঁধেই যায়। ঝগড়ার এক পর্যায়ে কথা বলা বন্ধ করে দেয়। মুহূর্তেই এসে মিলে যায় দুজনে। সকল আত্মীয় স্বজনরা এসেছে। খুব ধুমধাম করে বিয়ে মিরাজের। বিয়েটা প্রিয় মানুষের সাথে হচ্ছে, সেজন্য মিরাজের আনন্দ শেষ নেই। তানসির সাথে তার সম্পর্কের কথা 1 বছর আগে জেনেছে সবাই। মানহা সবাইকে জানিয়ে দিয়েছে। ভাই আর বোনের ভালোবাসার পূর্ণতা পাইয়ে দেওয়ার জন্য সব করেছে। তানসির পরিবার বাংলাদেশে ব্যাক করেছে 1 মাস হলো। আমেরিকা থেকে একেবারের জন্য চলে এসেছে। তানসির বাবা নিজের রেস্টুরেন্ট বিক্রি করে দেশে এসে একটা বড় রেস্টুরেন্ট দিয়েছে। আর কতকালই বা নিজ জন্মভূমি ছেড়ে থাকবে তারা? শেষ বয়সে না হয় নিজ জন্মভূমিতে বাকি জীবনটা কাটাক। ছেলেমেয়ের কথা ভেবে এতদিন দূরে দেশে থেকেছেন। নিজের বাড়িতে বসে ফোনে প্রেমালাপ করছে মিরাজ আর তানসি। কিন্তু তাদের প্রেমালাপ বেশিক্ষণ স্থায়ী হলো না। তাদের প্রেমালাপের ব্যাঘাত ঘটাতে জন্য চলে এসেছে মিরাজের বন্ধু নাহিদ। এসেই ফাজলামো শুরু করে দেয়। নাহিদের কাজকর্মে বিরক্ত হয়ে ফোন রেখে দেয় মিরাজ। রাগে দৃষ্টিতে নাহিদকে বলে, তুই আমাকে কথা বলতে দিলি না, এখন তো ব্রেকআপের সম্পূর্ণ দায়িত্ব আমার। লাও ঠেলা সামলাও, সামান্য কথা বলতে দিলাম না বলে তুই আমার ব্রেকআপ করে দিবি? মামা, 2 দিন পর বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বলেছে। এখন যদি বলি মা বাবা আমার ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের যেতে হবে না, তখন তারা অন্য কোথাও আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। মান সম্মান বলতে কিছু থাকবে না আমার। নাহিদের কথায় হেসে ওঠে মিরাজ, বলে, আমি তো এটাই চাইছি মামা। শালা বন্ধু নামের কলঙ্ক তুই। থাকুন না তোর বিয়েতে, চলে যাব। কোথায়? বিদেশে। বলে দুজনে উচ্চস্বরে হাসতে থাকে। দুজনের হাসির শব্দ শুনে সেখানে উপস্থিত হয় মানহা। সেখানে দিয়ে যাওয়ার সময় হাসির শব্দ শুনে না এসে পারল না। এসে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা দুজন এভাবে হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি না তো? মানহার কথার পরিপ্রেক্ষিতে মিরাজ বলে, চলে যাব কিন্তু। মানহা অবাক হয়ে বলে, কোথায়? বিদেশে। মিরাজের কথা শুনে মানহা ভেবাচেকা খেয়ে যায়। কি সব বলছে তার ভাই? আজ বাদে কাল তার বিয়ে। মানহা গিয়ে মুখে হাত দিয়ে সিরিয়াসভাবে বলে,
মিরাজ, তোর কি হয়েছে? এভাবে আবোল তাবোল বকছিস কেন? তুই ঠিক আছিস তো ভাই? মিরাজ বুঝতে পারে তার আপু অন্য কিছু ভেবে ফেলেছে, তাই আপুকে জড়িয়ে ধরে বলে, আপু আমি মজা করছিলাম তোমার সাথে, তুমি টেনশন করো না তো। একটু আগে নাহিদ আমাকে একই কথা বলেছিল, তাই আমি তোমাকে সেটাই বলেছি। যাক বাবা, সব ঠিক থাকলেই হচ্ছে। তোরা এনজয় কর, আমি আসি। ওকে আপু। রাত 11টায় একটু আগে মিরাজের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন যে যার মতো করে আছে, কেউ কেউ হাতে মেহেদি নিচ্ছে, কেউ কেউ শুয়ে পড়েছে, কেউ ফোন দেখছে। নিজের চিরচেনা রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে মানহা, তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে আছে আবরার। মানহা চুপচাপ উপলব্ধি করছে তার ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। আবরার নিশালো কণ্ঠে বলে, তুমি এত কিউট গুলুমুলু কেন বনবিড়াল? তোমাকে এত কেন ভালো লাগে আমার? আবরারের কথাগুলো মানহা হেসে উঠে বলে, তুমি আমাকে ভালোবাসো বলে আমাকে কিউট গুলুমুলু লাগে। তোমার কাছে পুরুষের চোখে তার ভালোবাসার নারীকে দেখতে সবসময়ই ভালো লাগে, কখনো খারাপ লাগে না, বুঝছো? হতে পারে। একে ভাবে থেকেই আবরার বলে, দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, সবটা স্বপ্নের মতো লাগে তাই না? হ্যাঁ, কিন্তু স্বপ্ন দেখতে যে আমার ভয় লাগে আবরার। সেদিনের সেই স্বপ্ন আজও আমায় তাড়া করে বেড়ায়। আমি থাকতে ভয় কিসের? সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখবো। বলে মানহাকে ঘুরিয়ে কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি, বাচ্চা দুটো ঘুমোচ্ছে। ওদেরকে ওদের মতো থাকতে দাও, তুমি আমাকে সময় দাও বউ। অনেকদিন হলো বউয়ের সাথে ঠিক করে রোমান্স করতে পারি না, আজ একটু সুযোগ পেয়েছি, সেটা কি ছাড়া যায়? বলে ঠোঁট কামড়ে হাসে আবরার। আবরারের কথায় মুখ হা হয়ে যায় মানহার। বিস্ময় নিয়ে বলে, ছি, কি বলো? 2 বাচ্চার বাপ হয়েও ঠোঁটকাটা কথাবার্তা ছাড়তে পারলা না, বুইড়া বয়সে এসে এসব কথা বলো, ছি ছি ছি। তুমি আনরোম্যান্টিকই থেকে গেলে বউ, একটু রোম্যান্টিক হতে পারো না? তাহলে আমার ছেলেমেয়ের আবার ভাই বোন দুনিয়া ল্যান্ড করতে পারতো। আবরারের লাগামহীন কথাবার্তা আর সহ্য করতে পারে না মানহা, বেলকনি থেকে রুমে চলে যায়। মানহার কাণ্ডে বোকা বনে যায় আবরার। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেই দিকে সে বুঝতে পারল না তার বউ রাগ করলো নাকি লজ্জা পেয়ে চলে গেল। সকাল হতেই খানবাড়ি বিয়ের আমেজ লাগছে। নভেম্বর ডিসেম্বর মাস মানে বিয়ের মাস। মুরব্বীরা বলে নভেম্বর আর ডিসেম্বর মাসে বেশি বিয়ে হয়, আর সেটাই মিরাজের ক্ষেত্রে প্রমাণিত হলো। মিরাজ খয়েরি রঙের শেরওয়ানি পরেছে, দেখতে রাজপুত্রের মতো লাগছে। ফর্সা গায়ে খুব ভালো মানিয়েছে। একে একে ছোট বড় সবাই তৈরি হয়ে বরযাত্রী যাবে জন্য। মানহা কালো রঙের জামদানি শাড়ি পরেছে, যেটা তাদের 3য় বিবাহবার্ষিকীতে দিয়েছিল আবরার। মানহার সাথে ম্যাচিং করে কালো রঙের পাঞ্জাবি পরেছে আবরার। সাধারণত বিয়েতে প্রতিটা মেয়ে শাড়ি পরতে ভালোবাসে, আর ছেলেরা পাঞ্জাবি। মানহার ছেলে আয়ুষ আবরার সাথে ম্যাচিং করে কালো পাঞ্জাবি, আর আরোহী মেয়ের সাথে ম্যাচিং করে কালো প্রিন্স ড্রেস পরেছে। একটা হ্যাপি ফ্যামিলি, তাদের 4 জনকে একই রকমের ড্রেসে মারাত্মক লাগছে। সিঁড়ি দিয়ে নামার সময় সকালের দৃষ্টি তাদের দিকে। কিছু কিছু মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, অনেকেই তাদের প্রশংসা করছেন। পার্লার থেকে মেয়েরা এসে তানসিকে সাজাচ্ছে। একমাত্র মেয়ের বিয়ে, কোনো তার কমতি রাখছে না তানসির বাবা তাহের আহমেদ ভিলা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, রং বেরঙের ফুল দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছে। তানসিকে লাল রঙের শাড়ি পরানো হয়েছে। প্রতিটা মেয়ের ইচ্ছে বিয়েতে লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজা, মনের মতো মেকআপ করা, ইচ্ছেকে নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলা। পার্লারের 2টা মেয়ে তানসিকে সাজাচ্ছে। তানসি চুপচাপ স্ট্যাচু হয়ে চেয়ারে বসে আছে। তার পাশে তানসির বেস্ট ফ্রেন্ড জেনি, সুদূর আমেরিকা থেকে তানসির বিয়েতে এসেছে। তানসির খুব খুশি হয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ একটা দিনে বেস্ট ফ্রেন্ডকে কজনই বা কাছে থেকে পায়, তাকে বোঝার জন্য। কষ্টের ভেতরেও হাসি পাচ্ছে তানসির জেনির কাণ্ডে। জেনি বাংলাদেশের কালচারের সাথে অভ্যস্ত নয়, এজন্য প্রতিটা ক্ষেত্রে অস্বস্তি ফিল হচ্ছে, কোনো কাজে হেরফের করে ফেলছে। এই যেমন একটু আগে তানসির চাচাতো ভাই রিয়াদ এসে জেনির সাথে ফাজলামো করে গেল। জেনি তেমন বাংলা বোঝে না বলে তেমন কিছু বলতে পারেনি। জেনি সেজেগুজে তৈরি হয়ে বসে আছে।
তখনই তানসি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। তানসিকে ভারী মেকআপে আকাশের হুড়পড়ি লাগছে, চেনা যাচ্ছে না তাকে। সাজানো কমপ্লিট হলে পার্লারের মেয়ে দুটো চলে যায়। জেনি তানসিকে অয়নের সাথে দাঁড় করিয়ে বলে, দেখ তো তাসু বেবি, তোকে কেমন লাগছে? তানসি নিজেকে আয়নায় দেখে অবাক হয়। আগে কখনো এত ভারী মেকআপ করেনি তানসি। নিজেকে নিয়ে নিজেই চিনতে পারছে না, বড্ড অচেনা লাগছে নিজেকে। ঠোঁটে লাজুক হাসি তানসির। তানসি আশ্চর্য মুখে লাজুক লাজুক হাসি মুখে দেখে জেনি মুচকি হেসে বলে, হি, নতুন বউ, খুব সুন্দর লাগছে তোকে। আমি তো ক্রাশ খাইছি বেবি। তোকে যা লাগছে না, মিরাজ ভাই দেখলে হাড়িটা করবে। তুই চুপ কর না জেনি, আমার লজ্জা করছে খুব, বলে মুখ নিচু করে নেয়। মিরাজরা দুপুর 2টায় বের হয় তানসিদের বাসার উদ্দেশ্যে। বরের গাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। সারি সারি অনেকগুলো মাইক্রোর সঙ্গে ঘোড়া বাইক, সব মিলিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। তানসির বাসায় যেতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তানসিদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 3টা বেজে যায়। বরকে গাড়ি থেকে নামানো, গেটের ঝামেলা সবকিছু মিটিয়ে নির্ধারিত জায়গায় বসানো হয় বরকে। খাওয়া দাওয়ার পাট চুকে গেলে এবার বিয়ে পড়ানোর জন্য তারা দেয় কাজী সাহেব। সুন্দরভাবে মিরাজ তানসির বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহ শেষ হলেই বিদায়ের জন্য তারা দেয় মিলন খান। বাসর ঘরে বসে আছে তানসি। মিরাজের আসার কোনো নামগন্ধ নেই। সে কখন থেকে বসে আছে, সে পায়ে ব্যথা হয়ে গেছে তার জন্য সারা রুমে পায়চারি করছে। হেঁটে হেঁটে রুমের প্রতিটা জিনিস দেখছে। একটু পর মিরাজ রুমে আসে। এসে তানসিকে হাঁটতে দেখে জিজ্ঞেস করে, কি রে তানু বেবি, তুই হেঁটে বেড়াচ্ছিস কেন? সদ্য বিয়ে করা বরের মুখে তুই শব্দ শুনে ধপ করে মাথায় আগুন ধরে যায় তানসির। রেগে মিরাজের শেরওয়ানির কলার চেপে ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুই করে ডাকছিস, তারপরও আবার সেই তানু বিবি। মিরাজ একটানে তানসিকে নিজের বাহুতে আবদ্ধ করে নেয়। মিরাজের এহেন কাজে ফরকে যায় তানসি। মিরাজ তানসির কোমর জড়িয়ে বলে, প্রথম মুখ ফসকে তুই শব্দটা বের হয়ে গেছে। দ্বিতীয়ত তানু বেবি ডাকতে আমার খুব ভালো লাগে। তোকে ভালোবেসে তানু বেবি বলে ডাকি। এখন থেকে তুই শব্দ আর ব্যবহার করব না, কারণ তুই ডাকলে অনেক পর লাগে। এখন থেকে তুমি করে বলবো। আর রইল তানু বেবি, সেটা তো আমি সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত বলবো। এতক্ষণ সবটা মুগ্ধ হয়ে শুনলেও লাস্টের কথায় চমকে ওঠে তানসি। চোখ টলমল করে ওঠে। তানসি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, প্লিজ কখনো মৃত্যুর কথা বলবে না, তোমাকে হারাতে পারবো না, আমি খুব ভালোবাসি বলে জড়িয়ে ধরে। মিরাজের ঠোঁটে তৃপ্তির হাসি, পূর্ণতার হাসি। প্রেয়সীকে পরম যত্নে আগলে নেয় ভৃত মাঝারে। মানহা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ছাদে চলে যায়। রাতে ঠান্ডা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায় তার। ছাদে কেউ নেই, সে একা দাঁড়িয়ে আছে। আবরার মানহাকে সারা বাড়িতে খোঁজে খোঁজে কোথাও না পেয়ে ছাদে এসে দেখে তার বউ একা একা দাঁড়িয়ে আছে। পেছন থেকে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে। মানহা ভয়ে চমকে ওঠে। পর মুহূর্তে বুঝতে পারে এটা আবরার। দুজনে কিছু একান্ত সময় কাটায় ছাদে। দুজন দুজনকে জড়িয়ে ধরে দোলনায় চন্দ্রবিলাস করে। রোমান্টিক ঘুরে আছে দুজনে। তাদের রোমান্টিকতার 12টা বাজানোর জন্য চলে আসে আয়ুষ আর আরোহী। দুজনে গুটি গুটি পায়ে এসে দুজনের সামনে দাঁড়ায়। সেটা আবরার বা মানহা কেউ টের পায়নি। আবরার যখন মানহাকে কিস করতে যাবে তখন আয়ুষ বলে, পাপা, তুমি আমাদের মতো মাম্মিকে আদর করছো কেন? মাম্মি তো ছোট না। 2 বছরের আয়ুষের কথায় ছিটকে দূরে সরে যায় আবরার। মানহা এতটুকু ছেলের কথায় আশ্চর্য হয়ে যায় দুজনে। বেশি অবাক হয় এত রাতে তারা এখানে কি করছে। মানহা কৌতূহল নিয়ে বলে, আয়ুষ, আরোহী, তোমরা এখানে কি করছো? এত রাতে ছাদে আসলে কিভাবে সোনা? পেছন থেকে নীরা হেসে ওঠে মানহার কথায়। দুজনে ঢের বুঝতে পারে এদেরকে নীরা আনছে। আবরারকে নীরার কান ধরে বলে, ফাজি মেয়ে, এরকম কেউ করে? ওরা ছোট, তুই বুঝিস না? ওদেরকে কেন আনছিস এখানে? আহ ভাইয়া, লাগছে, ছাড়ো। আমি কি করব বলো? তোমার যে দুরন্তর ছেলে তোমাদেরকে সারা বাড়ি খুঁজে না পেয়ে যখন আমাকে দেখে তখন বলে, ফুপিমণি, মাম্মি আর পাপা কোথায়? তখন আমি ওদেরকে নিয়ে ছাদে আসি। আর আমি কি জানি আপনারা এখানে বসে বসে রোমান্স করছেন। বলে মুখ বাঁকিয়ে চলে যায় নীরা। আবরার মেয়েকে কোলে তুলে বলে, আরোহিমা, এত রাতে বাইরে বের হওয়া তোমাদের ঠিক হয়নি প্রিন্সেস। আর কখনো এমন করবে না মা।
ছোট্ট আরোহী কি বুঝলো সে জানে না। বাবার কথায় বলে, পাপা তোমরা এত রাতে ছাদে কি করছো? মেয়ের কথায় টাসকি খেয়ে যায় আবরার। মানহা আয়ুষকে কোলে নিয়ে খিলখিলি করে হেসে ওঠে। আবরার দৃষ্টিতে তাকায়। আবরারের তাকানো দেখে মানহা চুপ হয়ে যায়, কিন্তু মুখ টিপে হাসে। 2 বছরের বাচ্চা হলে কি হবে তাদের পুরো কথা স্পষ্ট। আবরার আর মানহা ছেলে মেয়েকে নিয়ে দোলনায় বসে। আবরার বলে, ভালোবাসাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছি, নতুন ছন্দে মেতে উঠেছে জীবন, ভালোবাসার হয়ে যাবে আজীবন। সমাপ্ত।